ওয়ালিউল্লাহ আমি মনে করি অনেকগুলো ভুল পাঠের শিকার। আমরা সাহিত্য কীভাবে পড়বো এটা খুব গুরুত্বপূর্ণ। তার বইয়ের প্রচ্ছদগুলো কিন্তু উনি নিজে করেছেন, চাঁদের অমাবস্যার প্রচ্ছদ তার করা। আমি নিতান্তই অযোগ্য লোক আসলে, এত প্রত্যাশা করা ঠিক নয়। আমি কবিতা লিখি এবং কোনো গবেষক নই এবং ইশরাত তানিয়ার মতন অধ্যাপকও নই, ফলে বাংলাদেশের মতন কত কিছু বলতে পারবো আমি জানি না। আমি একটু থেকে বলবো জানি না। আমি ঘটনাচক্রে মানে ওয়ালিউল্লাহর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, যদিও মানে সম্পাদনার সূত্রে, এবং এটা একটা অদ্ভুত। সেটা হচ্ছে, এবং তারপর আমি না চাইতেও ওয়ালিউল্লাহ সম্পর্কে আমাকে জানতে হয়েছে, কারণ সেগুলো বলি। তো সব কিছু বলার আগে একটা ভূমিকা হিসেবে একটা কথা বলি। আমার মনে হয় ভূমিকা হিসেবে একটা গল্প বললে ভালো হবে, যেটা ওয়ালিউল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা সাহিত্য কীভাবে পড়বো এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সাহিত্য কীভাবে আমরা দেখি। অনেক সময় আমরা অনেক সাহিত্যকে এমন জায়গায় ফেলি বা এমনভাবে দেখতে চাই, বা আবার অনেক সময় কোনো কোনো উপন্যাসের এমন ব্যাখ্যা হাজির হয় আমাদের সমাজের মধ্যে, এবং সেগুলো এত প্রবল হয়ে ওঠে সেই ব্যাখ্যাটা, যে আমরা পরে একটা সৃষ্টিশীল লেখাকে ওই ব্যাখ্যার বাইরে আর পড়তে পারি না, এবং এটা অনেক সময় ক্ষতি হয় আমাদের পড়ার। আমরা ধরে নেই যে লাল সালু হচ্ছে এই, আমরা ধরে নেই যে রবীন্দ্রনাথের ঘরে বাইরে হচ্ছে সেই, আমরা ধরে নেই যে কোনো লেখকেরই, হাসান আজিজুল হকের অমুক উপন্যাস এই, তখন ওইটা আর ভাঙতে পারি না। কিন্তু এটা কোনো পাঠ হয় না, কারণ যে কোনো বই, যে কোনো সাহিত্য জিনিসটাই এমন, যে কোনো শিল্পের জিনিস, যে আমরা এই যে ইতিহাস যে সারাক্ষণ বদলায়, মানুষ যে সারাক্ষণ তার সীমানা ভাঙে, এবং সারাক্ষণ আমরা যে নতুন মানুষে পরিণত হই এবং নতুন পরিস্থিতির মধ্যে গিয়ে পড়ি, এই পরিস্থিতির মধ্যে পড়ার পরে আমরা মানুষ হিসেবে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় এইটা, যে আমাদের বুদ্ধি এবং আমাদের যে অভিজ্ঞতা, এটা আমাদের এমন গ্রস্ত করে রাখে যে পৃথিবীর যে নতুনত্ব, মানুষের যে নতুন সীমানা ভেঙে মানুষ যে নতুন একটা জগতের মধ্যে প্রবেশ করেছে, আমরা দেখতে পারি না, কারণ আমার পুরনো বুদ্ধি দিয়ে, পুরনো অভিজ্ঞতা দিয়ে সেটা মোচন করতে চাই। এখানে সাহিত্য কাজে লাগে। সাহিত্যের কাজ হচ্ছে এই নতুন মানুষকে আমাদের সামনে তুলে ধরা। সাহিত্যের কাজ হচ্ছে এই যে পট পরিবর্তন হয়ে গেল পৃথিবীর, কোন জগতের মধ্যে আমরা এসে পড়লাম, আমরা আমাদের সামনে নতুন কোন পৃথিবী উন্মোচিত হচ্ছে সেটার দিকে তাকানো। ফলে আমরা যদি এই লেখা সাহিত্য এগুলাকে যদি নতুন সময়ের সঙ্গে যুক্ত না করতে পারি, যে কোনো পাঠ, যে কোনো বই, তাহলে আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা, মানুষ হিসেবে হয়ে ওঠার ব্যর্থতা, এবং সেটা অনেক বড় ব্যর্থতা। কারণ আমাদের ইতিপূর্বে যত গান লেখা হয়েছে, যত উপন্যাস লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, ছবি আঁকা হয়েছে, ফিল্ম তৈরি করা হয়েছে, ওগুলোকে যদি নতুনভাবে হাজির না করতে পারি, তাহলে সেগুলো সব ব্যর্থ হয়ে যায়, এবং এগুলো আমরা এই নতুন সময়টাকে, নতুন ভবিষ্যৎটাকে বুঝতে পারি না। কেন বললাম কথাটা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন, বা না পড়লেও গল্পটা শুনেছেন বা কোথাও না কোথাও দেখেছেন, যে একটা অসুস্থ ছেলে যে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে এবং সে বাইরে যেতে পারে না, কিন্তু ঘরের ভেতর থেকে বাইরের পৃথিবীর যে আবাহন তার কাছে আসে, দইওয়ালা যাচ্ছে দইয়ের শব্দ করে, অমুকে যাচ্ছে, এক ফেরিওয়ালা যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছে, এবং ওইটার সঙ্গে সে একটা আকুতি বোধ করে, এবং তার একটা যোগাযোগ হয় অন্দর এবং বাহিরের, না একটা বাইরের, ভেতরের এবং বাইরের, এবং এর মধ্য দিয়ে হয়তো বা মর্তসীমার এবং তার চেয়ে তার বেয়ন্ডের, তার বাইরে কী আছে, বা এর মধ্য দিয়ে হয়তো ব্যক্তি এবং আরও ব্যক্তির বাইরে আমার অহং এবং অহংয়ের বাইরে আরও অনেক অহং সারা পৃথিবীতে ছড়ানো। এই যে আদান প্রদান হচ্ছে, ধরুন এটাতে ডাকঘর এক সময় লেখা হয়েছিল, কারণ রবীন্দ্রনাথের একটা মৃত্যু চিন্তা হয়েছিল, তার কোনো একটা ঘনিষ্ঠ কেউ মারা গিয়েছিলেন, এখন আমার মনে নেই এটা, তখন তিনি লেখেন এটা। তো খুবই ব্যক্তিগত বেদনা থেকে লেখা বই, কিন্তু দেখেন ইন্টারেস্টিং, 1940 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, 1945 সাল পর্যন্ত চলে, তখন আপনার পোল্যান্ডে কি, হ্যাঁ পোল্যান্ডে যদি ভুল না করে থাকি, সেখানে একটা যখন জার্মান নাৎসিরা যাওয়ার পরে একটা ইহুদিদের একটা ছোট্ট ইতিমখানা ছিল, কর্সাক বলে এক লোক চালাতেন, ওইটাকে ওই নাৎসিরা ঘিরে ফেলে এবং বলে যে অমুক তারিখে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে যারা ভেতরে আছে। তখন কর্সাক গিয়ে বললেন ওদেরকে যে মেরে তো ফেলবে, এখন তো সময় আছে, তো আমি একটা কাজ করি, ওদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে চাই, তারা যেন শান্তভাবে মৃত্যুকে গ্রহণ করতে পারে, তো এই জন্য আমি ডাকঘর মঞ্চস্থ করব। তাহলে বাংলাদেশে একটা ব্যক্তিগত আত্মীয় মারা গেছেন, তার কারণে একটা বেদনা বোধ করেছেন রবীন্দ্রনাথ, একটা নাটক লিখেছেন, কিন্তু সেই নাটকটা বাইরে যখন একটা গুচ্ছ মৃত্যু হবে কোনো কারণ ছাড়া, এক ঝাঁক শিশুকে মারা হবে, তখন সেখানে ওই যিনি চালাচ্ছেন, তাদেরকে পরিচালনা করছেন, তিনি নাটকটা করছেন এই কারণে তাদের যে বেদনা, তাদের যে
আতঙ্ক মৃত্যুর, সেটা প্রশমিত করার জন্য এবং মৃত্যুকে শান্তভাবে গ্রহণ করার জন্য তিনি পড়ছেন। হ্যাঁ, ফলে ডাকঘরের কিন্তু পাঠ পাল্টে গেল, তাই না? এটা হয়। আবার ধরুন যে আরেকটা কোথায় সেটা ভুলে গেলাম, সেখানে প্রতিবন্ধীদের একটা ইসের মধ্যে ওরা নাটকটা করলো প্রতিবন্ধীরা মিলে, কারণ তারা তাদের শারীরিক অক্ষমতাকে এড়িয়ে আমাদের মতন যে আমরা যারা সচল তাদের পৃথিবীতে আসা সম্ভব হয় না, ফলে তারা আবার ডাকঘর মঞ্চস্থ করলো। আমি বলছি যে পাঠ চেঞ্জ হয়, পাঠ বদলে যায়, আমরা যেন পড়তে পারি, আমরা যেন একটা জিনিস ভেঙে পড়ি। কেন বলছি এই কথাটা বললাম, এই কারণে ওয়ালিউল্লাহ আমি মনে করি অনেকগুলো ভুল পাঠের শিকার আমাদের অনেক লেখকের মধ্যে। কারণ ওয়ালিউল্লাহ এমন একটা সময় লিখেছেন এবং এমন একজন লেখক যিনি হয়তো তার সময়ের লেখালেখির চেয়ে একটু এগিয়েছিলেন, অনেকটা এগিয়েছিলেন, একটু নয়। এবং আপনারা যদি তার 3টে উপন্যাস দেখেন, আপনারা কেউ কাদো নদী কাদো পড়েছেন কিনা আমি জানি না, যারা পড়েছেন তারা নিশ্চয়ই খেয়াল করবেন। লাল সালু থেকে চাঁদের অমাবস্যা একদম একেবারেই আলাদা একটা ঘটমান পৃথিবী, যেখানে অনেক কিছু ঘটছে এবং যেখানে সামাজিক এবং আমাদের সামাজিক রাজনৈতিক পৃথিবীর অনেক কিছু রিপ্রেজেন্টেশন ওটার মধ্যে আছে, অনেক কিছু হাজির আমরা দেখতে পাই, একটা সমাজকে দেখতে পাই যেখানে ক্ষমতার খেলা চলছে, নারী পুরুষের ক্ষমতা, যিনি মাজারের কর্তৃত্ব নিয়েছেন এবং গ্রামবাসীর ক্ষমতা, অনেকের দেখতে পাচ্ছি এগুলো, তাই তো? সেখান থেকে আমরা চাঁদের অবস্থায় চলে এসেছি যেখানে একটা মানুষের বিবর্তিত হওয়ার কাহিনী, একটা ঘটনা দেখেছেন এবং তার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে এবং তিনি যে বাস্তবতার মধ্যে আছেন তার সঙ্গে মিলিয়ে তিনি একটা যেই ঘটনাটা দেখেছেন সেই ঘটনার ব্যাখ্যা করতে যাচ্ছেন তিনি, এবং কুল পাচ্ছেন না কোনো, এবং করতে 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 তার মধ্যে একটা দায়িত্বের বোধ জেগে উঠছে, তার মধ্যে একটা কি বলবো, একটা মানুষ হিসেবে, এটা আমি অস্তিত্ববাদ দিয়ে ব্যাখ্যা করতে চাই, যদি অস্তিত্ববাদ নিয়ে ব্যাখ্যা করা যায়ও, সেটা আমি বলছি না করা যাবে না, সে একটা ভার অনুভব করছে এবং সেই ভার থেকে মুক্ত হওয়ার জন্য সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে তার জীবনটা একটা মানে তার যে আশ্রয় ছিল, তার যে একটা স্বস্তি ছিল, সে যে একটা আর্থিক বা নানাভাবে একটা কোনো রকম একটা জীবনযাপন করছিল, সেটা বিপন্ন হয়ে পড়বে এবং হয়তো যেখানে গিয়ে বলছে সেখানেও সে বিপন্ন হয়ে পড়বে সেই থানাটার মধ্যে গিয়ে। তার আর্থিক আশ্রয় বা আশ্রয় তো যাবেই, কিন্তু তার নিজের যে দায়িত্ববোধ, তার যে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া, সেখান থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে না। তাকে মুক্ত হতে গেলে তাকে এগুলো থেকে এই সমস্ত যাকে আমরা সামাজিকভাবে যেই সমস্ত সুরক্ষা বলি, সেই সুরক্ষা ভেঙে পড়বে, কিন্তু তার মনের সুরক্ষা থাকবে না। হ্যাঁ, এখানে আসবে। আবার যদি কাদো নদী কাদোতে আসি, কাদো নদী কাদো আমি পড়তে বলবো বিশেষ করে যারা লেখালেখি করেন তাদেরকে, কারণ কাদো নদী কাদো একটা উপন্যাস যেটা পৃথিবীতে এরকম উপন্যাস লেখা হয়েছে, একটাই মাত্র লেখা হয়েছে সম্ভবত আমাদের ভাষার বাইরে, সেটা হচ্ছে উইলিয়াম ফকনার লিখেছেন ওয়াইল্ড বেরিজ উপন্যাসটা, কিন্তু ওয়ালিউল্লাহর আমি জানি না, যাই হোক সেটা হচ্ছে দুটো ঘটনা পাশাপাশি চলছে এবং একটা ঘটনার সঙ্গে একটা ঘটনার কোনো মিল নেই, একদম আলাদা, অ্যাবসলিউটলি আলাদা। হ্যাঁ, এবং একটা ঘটনার পর একটা ঘটনা হচ্ছে একটা দ্বীপের মধ্যে, একটা দ্বীপে কোনো যোগাযোগ নেই মূল ভূমির সঙ্গে, একটা স্টিমার যায় আসে সেই দ্বীপটার মধ্যে, ওইটাই হচ্ছে একমাত্র যোগসূত্র মেইনল্যান্ডের সঙ্গে, আর ওই দ্বীপের মধ্যে ঘটনা ঘটছে কতগুলো। আর আরেকটা হচ্ছে যে মোহাম্মদ মুস্তাফা বলে একটা লোক, তার নিজের ব্যক্তিগত সংকটের কাহিনী, দুটোর মধ্যে মিল নেই। আচ্ছা, আবার ওই উপন্যাসটার মধ্যে খুব ইন্টারেস্টিং, আমি বলবো, এখানে আলোচনা করবো না, শুধু কথাগুলো বলবো, আপনারা বুঝবেন, বুঝে নেবেন মনে মনে। উপন্যাসের চরিত্রের নাম মোহাম্মদ মুস্তাফা, তার মায়ের নাম আমিনা, তার বইয়ের নাম খোদেজা। হ্যাঁ, এটা কিছু আপনাদের কাছে যদি মিন করায় কিছু আপনার মনে মনে বুঝে নেবেন, তারপর আপনার বাড়িতে গিয়ে ভাববেন, ঠিক আছে? আমি আর কিছু বললাম না এখন। কিন্তু ভাবার জায়গা আছে, এমনকি অনেকে ধরেন এটা নানাভাবে, যাই হোক, আমি আবার আরেক দিকে আসি, আমি ওয়ালিউল্লাহর থেকে আসি, শুরু থেকে একটু বলার চেষ্টা করি ওয়ালিউল্লাহর আমার ব্যক্তিগত সংসর্গ এবং এগুলা। ওয়ালিউল্লাহ 3টে উপন্যাস লিখেছেন আমরা শুনলাম, কিন্তু আমি নিজে আরও 2টো উপন্যাস উদ্ধার করেছি তার। একটা হচ্ছে আগলি এশিয়ান, যেটা আমি অনুবাদ করে ছাপিয়েছিলাম, আর এটা হচ্ছে হাউ ডাজ ওয়ান কুক বিনস, কীভাবে শিম রান্না করতে হয়, এই দুটা। এবং আমি যদি ভুল না বুঝে থাকি, আমি ওয়ালিউল্লাহর চিঠিপত্র এবং এগুলো ঘেটে বুঝতে পেরেছি যে ওয়ালিউল্লাহর আরও একটা উপন্যাস আছে যেটা আমরা পাইনি, যেটা কারণ উনি তার স্ত্রীকে লিখছেন যে একটা উপন্যাস লিখছি, এটা উপন্যাসটা আমার শেষ হয়ে গেল, প্রায় অল্প একটু বাকি আছে, গ্রামীণ পটভূমিতে লেখা, ইংরেজিতে, এবং এটা যদি শেষ হয়ে যায় আমি হয়তো এটা আমি পাবলিশারকে দেবো, এবং যদি এটা ক্লিক করে, এটা যদি প্রকাশযোগ্য হয় এবং কিছু হয়, তাহলে
আমি হয়তো লেখক জীবনটা আমি হয়তো অন্য একটা কিছু প্রফেশন বেছে নেব, আমি একটা বড় সিদ্ধান্ত নেব। তো এটা ওয়ালিউল্লাহর স্ত্রী আনমারি থিবো উনি মনে করছেন যে এটা হচ্ছে আগলি এশিয়ান, কিন্তু আগলি এশিয়ান গ্রামীণ পটভূমির উপরে লেখা নয়, এটা একেবারে 100% শহুরে পটভূমির উপরে লেখা। কিন্তু ওই চিঠিতে তিনি বলছেন গ্রামীণ পটভূমির উপরে লেখা, এবং উপন্যাসটি শেষ হয়ে এসছে, তার মানে আরেকটি উপন্যাস আছে। নিশ্চিত, আমি মোটামুটি নিশ্চিত। যাই হোক, তো ওয়ালিউল্লাহর আরও কিছু, আমি একটা গল্প উদ্ধার করেছিলাম। ওয়ালিউল্লাহর স্ত্রী যে আনমারি, তার লেখা একটা বই আছে ওয়ালিউল্লাহকে নিয়ে, ওয়ালি মাই হাজব্যান্ড, হ্যাঁ, ওটা উদ্ধার করেছিলাম আমি একটা সময়ে। তো এগুলো বের করেছি, ফলে আমাকে জানতে হয়েছে কিছু, এবং জানতে জানতে আমি দেখেছি যে ওয়ালিউল্লাহ সম্পর্কে আসলে আমরা অনেক কম জানি। কারণ আমাদের এখানে লাল সালু এবং ওয়ালিউল্লাহর যারা বন্ধু, আবুল হোসেন, সৈয়দ নাজমুদ্দিন হাশিম, শওকত ওসমান, ঘটনাচক্রে তাদের সঙ্গে আমার মেলার সুযোগ হয়েছে, তাদের কাছ থেকে শোনার সুযোগ হয়েছে, আমি তাদের স্নেহ পেয়েছি। এবং তার বন্ধুরা সম্ভবত লেখালেখিতে ওয়ালিউল্লাহ সম্পর্কে ভুল ধারণাগুলো প্রতিষ্ঠা করেছেন বেশি, এটা হচ্ছে আমার ধারণা। কেন বলছি, প্রথমত শুনলে মানে চাঁদের অমাবস্যা এবং ওই পড়লে মনে হয়, কাদানদী কাদ্য পড়লে মনে হয় যে ওয়ালিউল্লাহর আসলে রাজনৈতিক দর্শনটা কি। ওয়ালিউল্লাহ একটা অ্যাপলিটিক্যাল মানুষ, একটা রাজনীতিবিহীন একটা জগতের লোক, একদমই নন, একদমই নন। উনি 1922 সালে তার জন্ম, তিনি ঢাকা তার বাবার জন্য নানা জায়গায় ঘোরাঘুরি করেছেন। উনি কলকাতাতে গিয়ে একটা যে স্কুলে পড়েছেন, স্কুলটার নামটা ভুলে গেলাম আমি, তার বয়স তখন 20 বছর। সেখানে তার এক বন্ধু ছিল, এক লোকের সঙ্গে তার পরিচয় হয়, তার নাম হচ্ছে ঋষিকেশ লাহিড়ী। ঋষিকেশ লাহিড়ীকে লেখা ওয়ালিউল্লাহর অনেকগুলো চিঠি আমি উদ্ধার করেছিলাম, সেটাও আমি ছাপিয়েছিলাম। কারণ ওয়ালিউল্লাহর ওই সময়কার কোনো ছবি কারোর কোনো জায়গায় পাওয়া যায় না। তার যখন 20 থেকে 22, 23, 24, 25 বছর বয়স, যখন তিনি লাল সালুও লিখছেন, হ্যাঁ, লাল সালু বের করার কিছুদিন পর পর্যন্ত ঋষিকেশবাবু লিখছেন। ওয়ালিউল্লাহর জীবনের কথা উনি বললেন, ওয়ালিউল্লাহর জীবনটা বোঝেন অদ্ভুত। তারা হচ্ছেন সেই সমাজের মানুষ যারা মুসলমানদের মধ্যে, বাঙালি মুসলমানদের মধ্যে একটু উচ্চতর। জামাল নজরুল ইসলামের নাম আপনারা শুনেছেন বোধ হয় অনেকেই, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম তার কাজিন হন, তার কিন্তু চাচাতো ভাই, মনে রেখে না। এবং আমি যার কাছ থেকে লেখা উদ্ধার করেছিলাম তিনি হচ্ছেন জামাল ইসলামের বোন, জামাল নজরুল ইসলামের, তার নাম হচ্ছে সুলতানা জামান, সুলতানা সারাওতারা জামান। তার যে হাজব্যান্ড সেটিও খুব ইন্টারেস্টিং, নুরুজ্জামান ছিলেন, মিলিটারিতে ছিলেন। তার পূর্বপুরুষ হচ্ছেন ইতেশামউদ্দিন হায়দার, যিনি মির্জা ইতেশামউদ্দিন, যিনি প্রথম ইংল্যান্ডে গিয়ে প্রথম ফার্সি ভাষায় ভারতবর্ষ থেকে কারোর লেখা বিলেত ভ্রমণের লেখা, বিলায়েত নামা বইটা লিখেছিলেন। হ্যাঁ, ইন্টারেস্টিং। এবং যদি আমি আরও ভুল না করে থাকি, ওয়ালিউল্লাহর কোনো এক কাজিন সম্ভবত প্রথম বাংলা থেকে উর্দুতে গীতাঞ্জলি ট্রান্সলেট করেছিলেন। কেন বলছি, কারণ সৈয়দ আবু সাইদ আইয়ুব, যিনি রবীন্দ্রনাথের গবেষক ছিলেন, তার একটা লেখাতে আমি পড়ছি যে আবু সাইদ আইয়ুব অতি অল্প বয়সে, বালক বয়সে গীতাঞ্জলি উর্দু অনুবাদে পড়েছেন, পড়ে অসম্ভব মুগ্ধ হয়ে গেছেন। তার মনে হয়েছে বাংলা শিখতে হবে, আমাকে মূল গীতাঞ্জলি পড়তে গেলে বাংলা শিখতে হবে। এবং আমি পরে শুনেছি যে ওয়ালিউল্লাহর একজন কোনো খালা বা কেউ গীতাঞ্জলি প্রথম উর্দুতে অনুবাদ করেছেন। ফলে তাদের যে পারিবারিক যে আবহাওয়াটা, সেখান থেকে যদি বুঝি, তাহলে তারা একটা মুসলমান সমাজের মধ্যেও একটু উঁচু অভিজাত সমাজের লোক ছিলেন। ঠিক আছে, ফলে এদিক থেকে যদি আপনি ভাবেন, তাহলে লাল সালু এবং এই ধরনের উপন্যাসের যে জগৎটা, এই জগৎটা একটু অসম্ভব বলে মনে হয়, তাই না? আচ্ছা, যাই হোক, সেটা তো একটা দিক। তো ঋষিকেশের কথা বলছিলাম, আমি অপ্রাসঙ্গিক কথা বলছি বোধ হয়। তো তারপর যেটা হলো যে ঋষিকেশ একদিন গিয়ে দেখে স্কুলের মধ্যে একটা ছেলে ছবি আঁকছে। তো ওয়ালিউল্লাহকে ফাঁস দিয়েছে, সুদর্শন একটা যুবক। তো তাকে গিয়ে বলেছে যে আসেন আমরা বন্ধু হই, আপনি ঢাকা থেকে এসছেন বা বাংলাদেশ থেকে, মানে পূর্ববঙ্গ থেকে এসছেন, বলে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, কারণ আমি জানি আপনি কংগ্রেস করেন, আমি মুসলিম লীগের একনিষ্ঠ সমর্থক, হ্যাঁ, একনিষ্ঠ কর্মী, সমর্থক, একনিষ্ঠ কর্মী। আচ্ছা, কিন্তু তিনি, যেটা হয়, আমরা কখনো এটা প্রমাণ পাইনি যে তিনি মুসলিম লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন, কিন্তু অল্প বয়সের চপলতা, 20-22 বছর বয়সটা বোঝা যায়। কিন্তু মুসলিম লীগের প্রতি সমর্থন ছিল সেটা তো বুঝতে পারি আমরা, খেয়াল করেন। কিন্তু ঋষিকেশ লাহিড়ী বলছেন তিনি যে ছবিটা আঁকছিলেন সেটা রবীন্দ্রনাথের ছবি। যখন তাকে গিয়ে সে ধরে বলে যে আমি আসলে বন্ধুত্ব করি, ফলে এটা খুব ইন্টারেস্টিং। মুসলিম লীগ করছেন কিন্তু রবীন্দ্রনাথ বাদ দেননি। আবার যখন 47-এ যখন দেশভাগ হবে,
তখন সরওয়ার্দী এবং সিআর দাস ওরা যখন নাকি যুক্তবঙ্গের জন্য আন্দোলন করছেন, তখন আবু সাইদ এবং যে সমস্ত ইন্টেলেকচুয়ালরা যুক্তবঙ্গের ব্যাপারে আন্দোলন করছেন, আবুল হাসিম, হুদুদুমের বাবা আবুল হাসিম তখন যুক্তবঙ্গ চাইছেন, এবং একদল বাঙালি মুসলমান ভাগ চাইছেন, একদল বাঙালি মুসলমান চান না, দুই বাংলা মিলিয়ে এক করতে হবে। এবং তার মধ্যে ওয়ালিউল্লাহ ছিলেন ওয়ান অফ দ্য সিগনেটারিজ, উনি একজন স্বাক্ষরদাতা ছিলেন সেই বিবৃতিটার মধ্যে, যেখানে অনেক সম্মুখ সারির সামনের সারির যারা বাঙালি যারা নাকি করেছেন। এগুলো হচ্ছে ওয়ালিউল্লাহকে বোঝার জন্য খুব ইন্টারেস্টিং। ওয়ালিউল্লাহ তারপর তো বাইরে চলে গেলেন পড়াশোনার জন্য, হ্যাঁ, বাইরে চলে গিয়ে উনি ছিলেন, এবং ওনার যে একটা রূপান্তর ঘটেছে আরও রাজনৈতিকভাবে। 48 সালে যখন নাকি জিন্না মারা যান, তখন ঋষিকেশ লাহিড়ীকে একটা চিঠি লিখছেন তিনি, ওয়ালিউল্লাহ, খুব ইন্টারেস্টিং। চিঠিতে বলছেন যে আজ একটা অপূরণীয় ক্ষতি হলো জাতির, কারণ জিন্না মারা গেলেন। জিন্না ভারতবর্ষের মুসলমানদের জন্য অনেক ভেবেছিলেন, এবং তাদের যে একটা পতিত দশা ছিল সেখান থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন। আজ দেশভাগের কারণে আমরা সবাই খুব করুণভাবে খাটো হয়েছি, যা হয়েছে ইতিহাসে। কিন্তু এটা একটা আবশ্যক অস্ত্রোপচার ছিল। কিন্তু দুঃখ এটাই, আমরা যদি সেই অস্ত্রোপচারের যদি ঘটনাটাই না ঘটতো, অস্ত্রোপচার ঘটনার মতো ঘটনা যদি না ঘটতো, তাহলে আমরা বেঁচে যেতাম। তার মানে তিনি দেশভাগটাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়েছিলেন, কিন্তু দেশভাগের যে ভেতরের যে কারণ সেটাকে তিনি মেনে নেননি। ফলে এটা জটিল। মানে আমরা যেভাবে করে একটা রাজনৈতিক প্রবাহ দেখি, একটা রাজনীতির আমরা সমর্থক হই বা না হই, একজন লেখক যে কোনো কোঠার মধ্যে দাঁড়াতে পারেন না, তাকে যে সবসময় তিনি যে আসলে তার মতন করেই দেখেন, তিনি যে কোনো একটা ক্ষোভের মধ্যে বন্দী হন, ওয়ালিউল্লাহর মধ্যে সেটা দেখা যায়। এবং তার পরবর্তীকালে এই যে আগলি এশিয়ান লিখলেন, তার অন্য উপন্যাসগুলো হচ্ছে আগলি এশিয়ান একদম আলাদা। আমি এটাও পড়তে অনুরোধ করবো আপনাদের, কারণ আগলি এশিয়ান হচ্ছে ওয়ালিউল্লাহর সঙ্গে এটা মানে মনেই হবে না ওয়ালিউল্লাহ উপন্যাস লিখবেন, কারণ এই উপন্যাসের চরিত্রকে কারা, এই উপন্যাসের চরিত্র হচ্ছে একটি কল্পিত রাষ্ট্রের প্রেসিডেন্ট এর চরিত্র, ওর আইজিপি পুলিশের প্রধান হচ্ছে এর চরিত্র, আমেরিকার অ্যাম্বাসেডার হচ্ছে এর চরিত্র, এর চরিত্র হচ্ছে একটি বিরোধী দলের নেতা যে তার সে হচ্ছে এটার চরিত্র, যারা ক্ষমতার প্লেয়ার একটা রাষ্ট্রের, তারা হচ্ছে চরিত্র। এটা একটা পলিটিক্যাল থ্রিলার। এবং উনি লিখছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেতে মারা গেলেন, 71 সালে মারা গেলেন উনি অক্টোবরে। এটা তিনি লিখছেন 60s, আর্লি 60s পারহ্যাপস। এটা আমি যুক্তি দিয়ে বলেছি, আমার একটা ভূমিকা লিখেছিলাম উপন্যাসটার, সেখানে আমার বলা আছে, এখানে এত কথা বলার জায়গা নেই। তো উনি যে লিখলেন, পড়লে আপনাদের মনে হবে যে 1971 থেকে স্বাধীনতার 1975 সাল পর্যন্ত বাংলাদেশে যা হয়েছে, উনি যেন দিব্য চোখে সব দেখতে পাচ্ছেন, এবং তিনি যেন একটা পূর্বাভাস দিচ্ছেন যে একটা রাষ্ট্রে কী হতে পারে, বাংলাদেশ রাষ্ট্র। এটা আমার কাছে একটা অভাবনীয়, এই উপন্যাসটা পড়লে মনে হয় একেবারে মনে হবে যে এটা দিস ইজ হ্যাপেনিং, ইজ গোয়িং টু হ্যাপেন ইন আ কান্ট্রি ওয়াইল ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অর সাম, এরকম যে বাংলাদেশ স্বাধীন হলে এরকম একটা ঘটনা ঘটবে। যাই হোক, এই হচ্ছে ওয়ালিউল্লাহ। কিন্তু ওই সময়টা তিনি বামপন্থার দিকে ঝুঁকে পড়েছেন, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি যখন ফ্রান্সে ছিলেন, ফ্রান্সে থাকা অবস্থায় লেনফ বলে একটা পত্রিকায় তিনি লিখতেন। এই পত্রিকাটা বিশেষ এই কারণে সমস্ত র্যাডিক্যাল বামপন্থীদের এটার জায়গা ছিল। খেয়াল করেন, মুসলিম লীগ, দেশভাগ না মানা বা মানা, ওখান থেকে এসে সমাজতন্ত্রী। এবং লেনফ পত্রিকায় লিখতেন যে দুজন লোক, একই সঙ্গে তার লেখা ছাপা হয়েছে, তার একজন হচ্ছেন লিওপোল্ড সেদার সেঙ্ঘর। লিওপোল্ড সেদার সেঙ্ঘর পরে সেনেগালের প্রেসিডেন্ট হয়েছিলেন, বামপন্থী, নেগ্রিচুডের আন্দোলন করেছেন, ব্ল্যাকদের, কালোদের সাহিত্য নিয়ে আন্দোলন করেছেন। হ্যাঁ, বিখ্যাত লোক, বিখ্যাত মানুষ। আর আরেকজন হচ্ছেন, লিখেছিলেন মাক্সিম রদিনসন, ফ্রেঞ্চ। আমি তার বই কিনে নিয়ে আসলাম কদিন আগে, তার একটা বই আমার খুব প্রিয়, বইটার নাম হচ্ছে মুহাম্মদ। আরেকটা বই আছে ইসলাম অ্যান্ড ক্যাপিটালিজম। উনি মার্কসিস্ট, কিন্তু ইসলাম নিয়ে তার মতন এত ভালো সমবেদনাময় এবং বিশ্লেষণমূলক সোশিওলজিক্যাল এবং পলিটিক্যাল অ্যানালিসিস, হিস্টোরিক্যাল অ্যানালিসিস অফ ইসলাম কেউ করেনি। তো এদের সঙ্গে তিনি লিখতেন। তার সঙ্গে চে গুয়েভারা দেখা হয়েছিল, অনেকে জানে না এটা। হ্যাঁ, চে গুয়েভারা দেখা হয়েছিল। এরকম অনেক লোক, মানে তার একটা অদ্ভুত রকমের লোক ছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে তার চরিত্র হিসাবে বললাম, মানে ওয়ালিউল্লাহকে বোঝার জন্য যে লোকটা কেমন ছিলেন। ছবি আঁকতেন, এমনকি আমি বছর দুই এক আগে আমি তার একটা লেখা ছাপলাম, সেই লেখাটাকে আমি পাইনি, সম্প্রতি পেয়েছি। মিউজিকের ভাটিয়ে লিখাইতে পারতেন খুব সুন্দর, ছবি আঁকতেন। তার বইয়ের প্রচ্ছদগুলো কিন্তু উনি নিজে করেছেন। চাঁদের অমাবস্যার প্রচ্ছদ তার করা, কাদর নদী কাদর প্রচ্ছদ তার নিজের করা, তার আঁকা অনেক ছবি আছে। এবং তিনি জয়নুল আবেদিনের একটাই আমি উদ্ধার করেছিলাম, তার একটা রিভিউ জয়নুল আবেদিনের ছবি নিয়ে।
ওইটা নিয়ে তখন হুলস্থুল তর্ক পড়ে গিয়েছিল। এটা রিভিউ করেছিলেন ডন পত্রিকাতে, তারপর এটা নিয়ে তর্ক ডন পত্রিকাতে লেখাছাপা হয়েছে। তারপর উনি আরেকটা উত্তর লিখেছেন ওগুলোর জবাবে, সে উত্তর আর পাঠাননি, কিন্তু সেই লেখাটা আমার হাতের লেখা আমি পেয়েছিলাম। সেইটা পরে আমি সবগুলো লেখা একত্র করে অনুবাদ করে ছাপিয়েছি, কারণ এটা জয়নুল আবেদিনকে বুঝতে আমাদের চিত্রকলা, আমাদের চিত্রকলা বুঝতে সাহায্য করে। কিন্তু যেটা কদিন আগে পেলাম সেটা হচ্ছে গানের উপর একটা লেখা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের একটা তুলনামূলক আলোচনা। এ হচ্ছে ওয়ালিউল্লাহ। ঠিক আছে, এবার উপন্যাসে আসি। আমি তো ওয়ালিউল্লাহ নিয়ে অনেক বলে ফেললাম, এখন উপন্যাস নিয়ে একটু বলি না। সেটা হচ্ছে, দেখুন কেন বলছি কথাটা, ওয়ালিউল্লাহর আমরা উপন্যাস আমরা অনেকে বুঝতে পারি না, যেটা নাকি আফসানা বলার চেষ্টা করলেন, অনেকে বললেন এগুলা আমরা সাহিত্য করি, যেটা বললাম যে কল্পনাটাকে আমাদের, কারণ মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার কল্পনার শক্তি এবং তার স্বপ্ন দেখার শক্তি, তাই না? এবং সাহিত্য সেটা আমাদের করে। এবং ঔপন্যাসিক কীভাবে করে একটা উপন্যাস লিখবেন এবং স্কিম করবেন মানুষকে দেখানোর জন্য, তিনি যা উপলব্ধি করছেন তার মনের মধ্যে যেটা আছে, এই আমাদের এই বেদনাপূর্ণ এই বেদনা এবং কষ্ট এবং মধুর এই পৃথিবীর মধ্যে কী উপলব্ধি করলেন, এটা করার জন্য যখন তিনি করবেন, তিনি কীভাবে করে উপন্যাস সাজাবেন সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না। যেমন ধরুন এই যে আফসানা ইসের কথা বললেন, জেমস জয়েসের কথা বললেন। জেমস জয়েসের ফিনেগানস বলে এত মোটা একটা উপন্যাস আছে, ইয়ের পরে লেখা, ওই ইউসের পরে লিখেছেন। এই উপন্যাসটার কাহিনীটা কি জানেন? এক নাবিক জাহাজের মধ্যে একটা মই বেয়ে অনেক উপরে উঠেছে, ওখান থেকে পড়ে গেছে। ওই যে পড়তে শুরু করলো আর যে মাটিতে এসে পড়লো জাহাজের মধ্যে, এই যে কয়েক সেকেন্ড, এটুকুর মধ্যে যা হয়েছে সেটা হচ্ছে এতক্ষণ উপন্যাস। ঠিক আছে, এই তো ওটার মধ্যে কী থাকতে পারে আর? ওটার মধ্যে এই যে চেতনা প্রভা যেটাকে বলার চেষ্টা করছেন, সমস্ত অভিজ্ঞতা তার এসে হাজির হচ্ছে, সমস্ত স্বপ্ন, কল্পনা, স্মৃতি, এবং তার ঝড়ের বেগে প্রবাহিত হচ্ছে এগুলো। না দেখেন, এই যে লাল সালু দিয়ে যদি শুরু করি, আমি অল্প করে সব বলে যে লাচ্চাদান অবশ্যই একটু বড় করে বলবো, এটা ছোট করে বলবো, তারপর কাদম্বরী আর কথা বলবো না। লাল সালুতে আমরা এতদিন পর্যন্ত এটাকে শুনে এসেছি যে মাজারের সমালোচনা ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমি মনে করি এটা বুলশিট, একদম ফালতু একটা আলোচনা। কারণ প্রথমত এটা মাজার নয়, আমরা আগেই দেখেছি, আপনি খেয়াল করেন এটার মধ্যে কোনো বুজরুকি নেই। ওয়ালিউল্লাহ প্রথম দৃশ্যে লাল সালুর প্রথম কয়েক কথার মধ্যে জানিয়ে দিয়েছেন যে এটা একটা কবর, একটা পরিত্যক্ত বা পতিত কবর, কারোর চোখে পড়েছে বা পড়েনি, এবং সে একটা নোয়াখালী থেকে এসছে সম্ভবত মুজিব, এবং বোঝা যায় যে একটা সে জীবিকার সন্ধান করছে, তাকে বেঁচে থাকতে হবে, সে একটা কঠোর একটা জীবন তার সামনে। তখন সে কবরটা পেয়ে তার মনে হয়েছে যে এটাকে অবলম্বন করে সে থাকতে পারে, তাই তো? কিন্তু এমনিতে যদি মাজার, আমরা একদম ভুলে না যাই এই মাজারগুলো কিন্তু গরিবের সংগঠন। এই যে আজকাল যে আমরা যত মাজারকে যত সাধারণ ভাবি, তত সাধারণ যেন, এটা বোঝা যাচ্ছে কীভাবে এখন যে মাজারের উপর আক্রমণ হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে কারো কারো কাছে মাজার খুব ভয়ঙ্কর জিনিস, নইলে কেন আক্রমণ হচ্ছে। ফলে এত নিরীহ নয়, মাজার একটা প্রতিষ্ঠান, কিন্তু সেটা গরিবের প্রতিষ্ঠান। কারণ গরিব যেভাবে করে তার যে অধ্যাত্মবোধ, তার যে পৃথিবীর সঙ্গে লড়াই করার যে স্বপ্ন, এবং সে যে এবং সমস্ত হেরে যাওয়া মানুষ যারা পৃথিবীর কোনো জায়গায় কোনো জায়গায় জয় যাদের হয় না, তারা মাজারের মধ্যে শরণাপন্ন হয়। মাজার তাদেরকে সেই স্বস্তি দেয়, সেই স্বপ্ন দেখায়। মাজার তাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে, যে কমিউনিটি একজন একজনকে হেল্প করে, হয়তোবা ইত্যাদি ইত্যাদি। এখন ধরেন ও গেছে, ও কিন্তু মাজারের লোক না, ও মোটেই মাজারের লোক না, মাজারের ধর্মবোধ আলাদা, ওটার সঙ্গে শরীয়তের কোনো মিল নেই। কারণ ইসলাম যেটা আমরা জানি সেটা তো মাজারের সঙ্গে মিলবে না, কোনো কারণ নেই। ইসলাম মাজারকে পছন্দ করে না, ফলে ইসলামের মধ্যে অনুমোদন নেই। ও এসছে, ও কিন্তু ধর্ম জানার লোক, ও কিন্তু ইসলামের লোক, ও কিন্তু শরীয়তের লোক, কিন্তু সে এসে কিন্তু মাজারটা আবিষ্কার করেছে, মাজার প্রতিষ্ঠা করেছে। এটা খুব ইন্টারেস্টিং। সে কিন্তু মাজারের পন্থার লোক না, কারণ সে তো মাজার করে আসছে, এগুলো কোনো আমরা ভূমিকা পাই, আমরা কোনো জায়গায় পাই না। সে ওখানে মাজার স্থাপন করে, এবং আমরা যে গ্রামটা দেখি সেই গ্রামটার মধ্যে যে তৈরি করেছেন ওয়ালিউল্লাহ, সেখানে আমরা যখন নাকি যে কোনো লেখা, আমি তো কথা সাহিত্য করি না, ওনারা কথা সাহিত্য করেন, ওনারা ভালো বলতে পারবেন, যে আমরা সবসময় ওই বাস্তবতাটাকে যদি একটা গ্রাম তৈরি করি, একটা শহর তৈরি করি, যেটা তৈরি করি, ওটাকে আমাদের বোধগম্য করার জন্য, ইন্দ্রগ্রাহ্য করার জন্য তারা কতগুলো রিপ্রেজেন্টেশন তৈরি করেন, যাতে একটা শহর বলে একটা মনে হয়, আমার কাছে প্রতিভাত হয় এটা একটা শহর, যেটার মধ্যে চরিত্রগুলো চলাফেরা করছে, যেন মনে হয় এটা একটা গ্রাম, এইরকম একটা গ্রাম, একটা বিশেষ ধরনের গ্রাম, যার মধ্যে চরিত্রগুলো চলাফেরা করছে, একটা পরিবেশ তৈরি করতে হয়। তো ওয়ালিউল্লাহ সবসময় এই যে পরিবেশে তৈরি, তিনি সবচেয়ে কম রিপ্রেজেন্টেশন দিয়ে তৈরি করেছেন। তিনি এটাকে বাস্তব উপন্যাস করতে চাননি। এটা যতই তার উপন্যাস ফুটেছে, তিনি যখন চাঁদের অবশ্যই আরও কমে ফেলেছেন, সেটা কাদর নদী গেছেন, আরও কমে ফেলেছেন। ফলে এগুলোকে মনে হয় কি একটা
এমন একটা জগৎ যে জগৎটা আমরা বুঝতে পারি না, আমাদের বোধগম্যতার মধ্যে আসে না। উনি আস্তে আস্তে কমিয়েছেন, কারণ তার লক্ষ্য আলাদা। আচ্ছা, যাই হোক, ওখানে তিনি একটা ক্ষমতার জাল তৈরি করেছেন শরীয়তের চিন্তা দিয়েই। আমরা দেখবো পরে যখন পীরেরা আসে, পীরের সঙ্গে কিন্তু ঘোরতর লড়াই করেন উনি। একটা পীর আসে না কাদের নদী, ইয়ের মধ্যে, চাঁদের সরি ইসের মধ্যে, মোদাসির পীর আসে। মোদাসির পীরের সঙ্গে ঘোরতর, কারণ ওর তো ওই কুইপ্ট, ও শরীয়তের সব কিছু জানে। মোদাসির পীর তার কাছে ধুলার মতন উড়ে যায়, তাই না, ভাগিয়ে দেয়। কিন্তু মুশকিলটা হয়েছে কোথায়? মুশকিলটা হয়েছে ও যে জাল তৈরি করেছে, ক্ষমতার জাল, সে নিজেই জালে বন্দী। ওই জাল থেকে সে মুক্তি পায় না, পাওয়া সম্ভব না। ফলে বন্যা যখন আসে তাকে মাঝের মধ্যে পাহাড় দিতে হবে, বন্যা যদি ডুবেও যায়। কিন্তু জমিলার কাছে সে হেরে যায়। কেন হেরে যায়? এটাই না যে কবরের মধ্যে পাতো জমিলা ইচ্ছে করে তোলেনি, সে তো লাথি দেয়নি, সে তো ঘুমিয়েছিল, আমরা দেখেছি তার পা পড়ে আছে। ওটা দিয়ে আমাদের একটা বিরাট আনন্দ হতে পারে, কিন্তু এটা থেকে আমরা কিছু পাবো না। জমিলাকে পারিনি কারণ জমিলা ওর যে চিহ্ন ব্যবস্থা, ধর্ম দিয়ে সে যে একটা ব্যবস্থা তৈরি করেছে, ক্ষমতার জাল বিস্তার করেছে, জমিলা তার মধ্যে প্রবেশ করেনি। ফলে মুজিব নিজেও যে জালের মধ্যে বন্দী, জমিলা তার বাইরে। ফলে জমিলার সঙ্গে তার কথোপকথন সম্ভব না, যদি জমিলাকে সে পরাস্তই করতে পারে না। একটা ছোট্ট মেয়ের কাছে পরাস্ত হয়, কারণ সে জাল যে বিস্তার করেছে, সেই জালের মধ্যে জমিলা প্রবেশ করেনি। এটা হচ্ছে ক্ষমতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ব্যর্থ হয়ে যায়, ছোট্ট একটা জায়গার মধ্যে গিয়ে। তো যাই হোক, এটা তো লাল সালু। আমি মনে করি লাল সালু এভাবে করে পাঠ করা যায় হয়তোবা, আর অনেকভাবেই নিশ্চয়ই পাঠ করা সম্ভব। চাঁদের অবসরে দেখেন, চাঁদের অবসা খুব ইন্টারেস্টিং। উপন্যাসটা শুরু হয়েছে একটা আলো আধারের মধ্যে, একটা অন্ধকার রাত্রের মধ্যে, যে অন্ধকার রাতটা আমরা একটা পরিবেশের মধ্যে দেখি, এবং তারপর সেই অন্ধকারটা আমাদের মনের মধ্যে এমনই গেঁথে যায়, উপন্যাসটা যখন গিয়ে শেষ হয় আমাদের মনে হয় যে অন্ধকারটা আমাদের মনের মধ্যে আছে। অন্ধকারটা উপন্যাসের মধ্যে থাকে না, পরে এটা আমাদের মনের মধ্যে ঢুকে যায়, কারণ আমরা ততক্ষণে আরেফ আলীর মনের মধ্যে প্রবেশ করেছি। ওই যে আলো আধারির জগৎ, ওই আলো আধারির জগৎটা এখন আরেফ আলীর মনের মধ্যে চলে গেছে, আমরা ওর মধ্যে ঢুকেছি। এবং এখানে আসার আগে আমি কথাটা বলি আরেকটা, সেটা হচ্ছে ধর্ম নিয়ে ওয়ালিউল্লাহ সম্পর্কে কত, এই উপন্যাসটা বুঝতে গেলে আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ধর্মটা বারবার আসে ওয়ালিউল্লাহর উপন্যাসের মধ্যে, এবং আমরা সবসময় ধর্মটা নিয়ে ওয়ালিউল্লাহকে, আমি মনে করি এটা আমাদের আরেকটু ভালো মতো বোঝা উচিত। ধর্ম একটা জিনিস যেটা কেউ বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না, যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ হিন্দু ধর্মে, কেউ মুসলমান ধর্মে, যার যার ব্যক্তিগত, এখানে তো বলার কোনো কিছু নাই। কিন্তু দেখেন, উপন্যাসিক যখন উপন্যাস লেখেন তার কাছে কিন্তু সবই কিন্তু উপাদান। ধর্ম তার কাছে উপাদান, মানুষও তার কাছে উপাদান, সবই তার উপাদান। প্রত্যেকটা চরিত্র তার কাছে সব আমাদের মতন সাদা কালোতে, শুধু সাদা বা শুধু কালো নয়, একটা সাদা কালোর মিশ্রণে গ্রে, একটা ধূসর রঙের একটা চরিত্র। ধর্মকে তিনি নানা মাত্রায় ব্যবহার করেছেন। ধর্মের তো নানা রকমের চেহারা আছে, এর সুন্দর চেহারা আছে, অসুন্দর চেহারা আছে, উগ্র চেহারা আছে, নমনীয় চেহারা আছে, শান্ত চেহারা আছে, অনেক রকমের চেহারা আছে, এবং তিনি সব ব্যবহার করেছেন। কারণ ওয়ালিউল্লাহর স্ত্রী যেই তার স্মৃতি কথা লিখেছেন, সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে বাঙালি মুসলমান। ওই উপন্যাসটার মধ্যে, এই স্মৃতিকথার মধ্যে তিনি বলছেন যে আমি ওয়ালিউল্লাহকে, আমি একজন সমস্ত কিছুর বিপরীত তাকে বাঙালি মুসলমান হিসেবে চিহ্নিত করি, কারণ সে সাংস্কৃতিকভাবে বাঙালি মুসলমান ছিল। হ্যাঁ, আমি কি বেশি বলে ফেলছি নাকি? হ্যাঁ, কেন বলছেন যে আমি যখন নাকি ওরা বেড়াতে গিয়েছিল আলহামরাতে, উনি বলতেন এই কথাগুলো। আলহামরাতে গিয়ে তিনি দেখেছেন যে আরবরা যখন নাকি স্পেনে যে সভ্যতা তৈরি করেছিল, সেই সভ্যতার ধরন কীরকম, তারা কীরকম স্থাপত্য করেছিল, সেখানে ইবনে সিনার মতন লোক কীভাবে জন্ম নিয়েছিল, সেগুলো তিনি বলতেন আলমারিকে। আলমারি সেগুলো লিখছে, এবং আলমারিকে যখন ভারতের ইতিহাস সে বলছে, তখন সে ওয়ালিউল্লাহ বলছেন যখন, তখন তিনি বলছেন খুব স্পষ্ট করে যে ইংরেজরা আসার পরে যে বাঙালি মুসলমানরা সামগ্রিকভাবে পিছিয়ে গেল, তার কারণ হচ্ছে এই যে আগে মুসলমানরা ভারত শাসন করতো, ইংরেজরা আসার পরে যে প্রতিরোধ হয়েছিল, তারা ইংরেজির শিক্ষার নেয়নি প্রতিরোধের কারণে। ফলে তারা ধর্মের মধ্যে আশ্রয় নিয়েছিল, ফলে তারই হয়ে গেল। ফলে একদিকে প্রতিরোধ আছে, আরেকদিকে জাতি হিসেবে তারা যে অবনতি ঘটলো সেটাও আছে এটার মধ্যে দিয়ে। কিন্তু প্রতিবাদও যে আছে, আমরা অনুন্নত হওয়াটা, মানে অবনতিটা হওয়াটা দেখি, ওই প্রতিবাদটা দেখি না, প্রতিবাদ যে করেছিল। তো ফলে মুসলমান জাতি সম্পর্কে বা ইসলাম সম্পর্কে আমাদের যে ধারণাগুলো আমরা বাইনারি করি, মানে সেকুলার এটা দিয়ে ওয়ালিউল্লাহকে বোধহয় ব্যাখ্যা করাটা কঠিন হবে। যাদের অবস্থা দেখেন, আমি স্পষ্ট করে দেখবেন আপনারা, এটা আমরা চোখে এড়িয়ে যাই। আরেফ আলী যখন নাকি রাষ্ট্র দেখলো প্রথম লাস্টে গিয়ে, ওখানে কিন্তু কতগুলো ভালো বললেন, ওখানে আরও কতগুলো পাবেন আপনি, শুয়ে নাই, আপনি দেখবেন কতগুলো বিরোধাত্মক কথা আছে, অক্সিমরণ, প্রচুর অনেকগুলো অক্সিমরণ আছে পুরো ফার্স্ট ইসের মধ্যে, চ্যাপ্টারের মধ্যে। বাঁশির শব্দ সে শুনেছে কিন্তু বাঁশি বাজেনি, সে নড়েছে কিন্তু নড়েনি লাস্ট,
এরকম আপনি অনেক জায়গায় পাবেন। ফলে এই যে একটা এইগুলো পাচ্ছেন আপনারা, বিরোধাভাসগুলো, এগুলো প্রথম চ্যাপ্টারে ছড়িয়ে আছে এবং আপনাকে সে এই বিরোধাভাসের ধাক্কায় আপনি দেখবেন যে আপনার মধ্যেও একটা দ্বিধা তৈরি হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারেন না। তারপর এটা যেতে যেতে আপনি দেখবেন যখন নাকি সে বুঝতে পারলো, প্রথমে তো কাদেরকে, মানে আমরা কিন্তু পাঠক হিসেবে কিন্তু বুঝতে পারি কাদের মেরেছে, খেয়াল করেন আপনি, আমরা বুঝতে পারছি কাদের মেরেছে পাঠক হিসেবে, কিন্তু আরেফ আলী উপস্থিত থেকে বুঝতে পারছেন যে সে কাদের মেরেছে। কারণ কাদেরের অস্তিত্ব, কাদের যেখান থেকে এসছে, কাদের ওই পরিবারের মধ্যে যেভাবে করে সে আশ্রিত, তার পক্ষে এটা কল্পনার বাইরে যে এই পরিবারের পক্ষে কোনো ভুল করা সম্ভব, তার চিন্তার মধ্যে এটা নাই, সে ভাবতেই পারে না। এই উপন্যাসের অর্ধেক চলে গেছে শুধু এইটাই যে কাদের আসলে তাকে হেল্পই করতে চায়। কারণ যখন লাস্টে ফেলে যাচ্ছে, বলো হো ওই যে অসম্মান হয়ে যাচ্ছে, তার শাড়িটা এরকম তুলে দেওয়া এই জন্য করতে যাচ্ছে ওইটা, ও কিন্তু কাদেরকে বাঁচানো হচ্ছে, কারণ ওর কাছে মনে হচ্ছে না এটা। একসময় কি এটাও মনে হয় যে সেই কি আসলে হত্যাকারী, মানে সে কাদেরকে বাঁচানোর জন্য তার মন সে নিজে করছে তাও না, তার অবচেতন থেকেই সে এমনভাবে তার মন অবশ হয়ে আছে, তার পক্ষে এটা কল্পনা করা সম্ভব না। খেয়াল করেন, আমরা এর মধ্যে ধর্মের রিপ্রেজেন্টেশন হিসেবে দেখতে পাচ্ছি যদি একরকমের একটা চেহারা দাদা সাহেব, যিনি ক্ষমতাশালী এবং কাদেরকে দেখি যে একটু মারেফাত ধরনের, দুটোই আমরা দেখতে পাচ্ছি। একটা ইসলাম সাধারণ ধর্মচর্চা করেন, একজন যার মধ্যে একটা আধ্যাত্মিক একটা সুরভি অন্তরের মধ্যে পেয়েছে বলে আমাদের মনে হচ্ছে বা প্রকাশ করে সেরকম করে। কিন্তু আরেফ আলীরও কিন্তু ধর্মের মধ্যে দিয়ে চৈতন্যদয় হচ্ছে। আরেফ আলী একদিন রাত্রেবেলা জানামাজ বিছে নামাজ পড়তে বসে এবং দুইটা সূরা পড়ে, একটা সূরা আলাক বা সূরা খালাক যেটাকে আমরা বলি, যেখানে আল্লাহ বলছেন যে তোমরা নিজেদেরকে এত বড় মনে করো যে তোমরা সীমানা অতিক্রম করে চলে যাও, কিন্তু তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, এবং তারপর সে একটা সূরা পড়ে, সেটা হচ্ছে সূরা লাহাব, খেয়াল করবেন। হ্যাঁ, যেখানে যে তাকে মানে ষড়যন্ত্রকারী, যে তার যে একদিন ধ্বংস নিশ্চিত, সেটা আল্লাহ নিশ্চিত করছেন গল্প সূরাটার মধ্যে। এই সূরা দুটো পড়ে উঠে সকালবেলা উঠে প্রথম আরেফ আলীর মনে হয় যে আসলে কাদেরই হত্যাকারী, আল্লাহ তাকে পথ দেখিয়েছে। এটাও কিন্তু আছে, আপনি খেয়াল করবেন যদি আপনারা যদি যান টেক্সটের মধ্যে যদি যান। কিন্তু মুশকিলটা হচ্ছে এখন কাদের যে হত্যাকারী, কাদেরকে ধরিয়ে দেবে কী করে? কাদেরকে তো ধরিয়ে দিলে তোর জীবন শেষ, ও তো নিজে নিরাশ্রয় হয়ে পড়বে না। এই লড়াইয়ের মধ্যে তাকে যেতে হয় এবং যেতে 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 একটা পর্যায়ে তিনি মানে চরিত্রটা তার অন্তরের কথা তাকে শুনতে হয়, কারণ তার অন্তরের যে মুক্তি, ওটা না হলে তার পক্ষে এই আশ্রিত জীবনের মধ্যে থাকলে তার কোনো মুক্তি নেই মানুষ হিসেবে। ফলে মানুষ হিসেবে তাকে মুক্তি পেতে গেলে তাকে এটা করতে হবে, তাই না? আর আমি শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি, এটা আপনাদের জন্য কাজে লাগতে পারে, লেখকদের জন্য কাজে লাগবে হয়তো। সেটা হচ্ছে ইন্টারেস্টিং ভাষার স্কিম। আমি বলি শোনেন, ভাষাটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আসল জায়গাটা অনেকে অনেকে ধরে খেয়াল করতে পারেননি। সাধারণত আমরা উপন্যাস যখন বা কথা সাহিত্য যখন করি ইংরেজি বাংলায়, আপনারা দেখবেন যে গল্পটা আমরা এমন হয় বলি যে একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা পাঠককে সেই ঘটে যাওয়া গল্পটা বলছি, করেছে, গিয়েছে, খেয়েছে। এটা ওয়ালিউল্লাহ এখানে লিখলেন যায়, করে, খায়, দায়, একটা ঘটমান বর্তমানের মধ্যে গল্পটা বলছে। তাহলে আমি পাঠক হিসেবে যখন এই গল্পটা পড়ি, তখন আমি সবসময় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অন্য সময় গল্পটা পড়ার সময় কিন্তু নিশ্চিন্ত, গল্পটা ঘটে গেছে, ভালো হোক মন্দ হোক হয়ে গেছে, আমাকে পাঠক এখন আমাকে গল্পটা বলছে, কিন্তু পুরাঘটিত। কিন্তু এখন আর ওয়ালিউল্লাহ সাহেব বলছে ঘটনাটা ঘটছে, এখনই হচ্ছে, ও ধারা বর্ণনা দিচ্ছে গল্পটা। ফলে আমরা সবসময় একটা প্রান্তের মধ্যে থাকি এবং ওয়ালিউল্লাহ হঠাৎ করে কী হবে না আমরা জানি না, এই অনিশ্চয়তার মধ্যে আমরা থাকি এই গল্পটার মধ্যে, এই গল্প বলার ভঙ্গির মধ্যে। এবং ওয়ালিউল্লাহর তিনটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ বারবার যে আসে, আচানক, আচমকা, সহসা, সব কিছু হঠাৎ করে হচ্ছে, এটার সঙ্গে এই গল্প বলার ভঙ্গিটা খুব যায়। খেয়াল করবেন, এটা খুব ইন্টারেস্টিং দেখার ইসের মতন। এবং ওয়ালিউল্লাহ সম্ভবত একজন কথা সাহিত্যিক যার লেখার মধ্যে তিনি, আমরা এই যে আজকাল যে বাংলাদেশের ভাষার কথা বলা হচ্ছে, অনেকে জানে না যে এই জিনিসটা ওয়ালিউল্লাহর লেখার মধ্যে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গীয় ভাষারীতির কিন্তু কোনো ছাপ নাই। এটা আমি সৈয়দ শামসুল হকের কাছে শুনেছি, খুব ইন্টারেস্টিং। 1969 ওয়ালিউল্লাহ একটা গল্প লিখেছিলেন কেরায়া, অরিজিনালি ইংরেজিতে, ওটা যখন বাংলা হয়, সৈয়দ শামসুল হক বাংলা করেছিলেন অনুবাদ করার পরে 70 সালে ওয়ালিউল্লাহ বাংলাদেশে এসেছিলেন একবার। তখন গল্পটা নিয়ে উনি এডিট করতে গেলেন, শামসুল হক, আমি বিস্মিত হয়ে দেখলাম উনি সবগুলো নেই কেটে নাই করে দিলেন।
1970 সালের কথা, 1970। হ্যাঁ, আর ভাষার কথা আর কি বলি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাকে মানে আমি বলছিলাম যে যদি দেখেন এই যে আখতারুজ্জামান ইলিয়াস একদিন আমাকে গল্প করতে করতে বললেন যে তিনি যখন চিলেকোঠা সেপাই লিখছেন, যখন রোববারে ধারাবাহিকভাবে বেরোচ্ছে, উনি লিখেছিলেন ওসমান নামে যে চরিত্রটা, এক জায়গায় তার চিলেকোঠা থেকে বলছে যে ওসমান কুজো থেকে জল গড়িয়ে নিল। পরে তারপর যখন বই করলাম আমি তখন লিখলাম ওসমান কলসি থেকে পানি ঢেলে নিল। তিনি নিজে চেঞ্জ করেছেন, কিন্তু ওয়ালিউল্লাহকে এটা করতে হয়নি। ওয়ালিউল্লাহ ভাষার মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই আরবি ফার্সি এই অঞ্চলে প্রচলিত ভাষা। সংলাপের কথা বললেন, এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। কারণ কেন বলছি, ওয়ালিউল্লাহর এসব মধ্যে সংলাপ খুব কম। কাদর মধ্যে কিন্তু আঞ্চলিক সংলাপ আছে, আবার ইসের মধ্যে আছে, এখানে কেন করেন এটা আমার কাছে অবাক লাগলো। এটা অবাক লাগলো, এই ল্যাঙ্গুয়েজ স্কিমের মধ্যে তার সংলাপটা কেন বাদ পড়লো। তো ওয়ালিউল্লাহ, আমি যেটা বলছিলাম যে হোক, ওয়ালিউল্লাহ সম্পর্কে আর কী বলবো, অনেক বেশি বলে ফেলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের আলোচনা খুব ভালো লাগলো। আমার আলোচনা করতে কোনো কাজে লাগবে হয়তো না, কিন্তু বললাম এই আর কি। থ্যাংক ইউ। আরো অনেকক্ষণ বললেও বোধহয় ভালো লাগতো। কারো কিছু একটা প্রশ্ন উনি করেছেন যে ওয়ালিউল্লাহর মনোবেদনে মারা গেছেন। আসলে কি জানেন, ওয়ালিউল্লাহ মনোবেদনে মারা গেছেন কিন্তু আমরা বলতে পারবো না। কেন? কারণ আসলে সেই সময়টায় ওয়ালিউল্লাহ তখন বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করছিলেন, এটা অনেকে জানে না। ফিরে গিয়ে আরো করতে চেয়েছিলেন, তারপর আরো করতে চেয়েছিলেন। তো সেই সময়টায় যোগাযোগটা এতই বিচ্ছিন্ন ছিল যে শেষ জীবনটা সম্পর্কে আমরা জানি খুব কম। তার স্ত্রীও কিছু লিখে যাননি আসলে। ফলে আমরা কল্পনা করতে পারি, কিন্তু আমাদের পক্ষে নিশ্চিত হয়ে বলা খুব কঠিন হবে। ওইটা আমার পক্ষে বলা খুব কঠিন। তবে ওইখান থেকে হয়তো একটা বোঝা, কারণ ওইটা তো উপন্যাসিক কেন যে নাম রাখেন কি, যেমন জীবনানন্দ একটা কবিতার নাম লিখেছেন 8 বছর আগের একদিন। আর ওই কবিতার মধ্যে যে ঘটনা, সেটা হচ্ছে একটা লোক আত্মহত্যা করতে গেছে দড়ি হাতে নিয়ে একটা অশ্বত্থ গাছের কাছে। এটা 8 বছর আগে পরের কোনো বিষয় নাই। ফলে কেন এই নাম দিয়েছে আমরা জানি না, কিন্তু নামটা থাকার কারণে আমরা নিশ্চয়টার দিকে অন্যভাবে তাকাই যে ঘটনাটা হয়তো 8 বছর আগে ঘটেছিল বা কিছু একটা, জানি না। তো চাঁদের অবশ্য যখন বলেছেন, ওইটা বলার পর আমার মনে হলো সেটা হতে পারে। মানে এই যে আমি এখনও আমার তো বুদ্ধি কম, ফলে আমি এটা আমার মাথার মধ্যে কাজ করছে জিনিসটা যে পৃথিবীর ছায়ার জন্য তো অমাবস্যা, ফলে ওইটার কোনো একটা কিছু কি উপন্যাসটার মধ্যে থাকতে পারে কিনা আমি এখনও যোগসূত্র বের করিনি। এখনও আমি এটা ঠিক মনের মধ্যে করতে পারিনি। কোনো একটা জায়গা নিশ্চয়ই থাকবে এটার মধ্যে। যাই হোক, থ্যাংক ইউ। জানি না, মানে আমার যেটা অনুভূতি হয় এই বিষয়টা, যেহেতু ভাই বলছিলেন যে চাঁদের অমাবস্যা, আমরা অমাবস্যা যেই সময়টাকে বলি, তখন যে চাঁদ আমরা দেখি যে চাঁদ নেই, কিন্তু আসলে কিন্তু চাঁদ আছে। চাঁদ যে থাকে না তা কিন্তু না। তো আমার মনে হয় যে এইখান থেকে কিছু একটা ব্যাপার হতে পারে যে যা আসলে দেখা যাচ্ছে না কিন্তু আছে, এই ধরনের। কিন্তু আবার অন্ধকারের সাথেও তার একটা কানেকশন। তো হ্যাঁ, যা সামনে আসছে না তা যে নেই তা না, তা তো কোথায় আছে। যেমন মাত্র 9 মাস বয়সে একটা মানুষ জানতে পারে যে যা সামনে নেই তারও অস্তিত্ব আছে। অর্থাৎ 9 মাসের আগে বাচ্চারা যখন একটা কিছু তার চোখের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়, সে আর কৌতূহলী হয় না। কিন্তু 9 মাস হয়ে গেলে সে বল হাতের সামনে থেকে গড়িয়ে যদি পর্দার আড়ালে চলে যায়, ফার্নিচারের নিচে চলে যায়, তখন সে সেইখানে গিয়ে ওটাকে জোগাড় করতে চায়। অর্থাৎ সে বিশ্বাস করে যে যা আমি দেখতে পাচ্ছি না সেটাও আছে। এটা এই চাঁদের অমাবস্যার কথা শুনে আমার কাছে এইরকম একটা কিছু মনে হয় যে এখানে চরিত্রের সাথে বা চরিত্রের দ্বন্দ্বের সাথে কিংবা তার কাহিনীর সাথে যা কেউ দেখতে পাচ্ছে না, যে মেয়েটা ওখানে মরে পড়ে আছে, কে তাকে মেরেছে, এই যে মানে রহস্য, কিছু দেখতে পাচ্ছে না কিন্তু তার অস্তিত্ব আছে, এরকম একটা বোঝানোর জন্য। মানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত অনুভূতি।